সম্পূর্ণ এক কোশ্চেন হলে ভালো হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস বজ্র ও নিষ্কাশন, তাই না? তো আমরা তো কতদিন আলোচনা করছি যে আসলে রেজনের সরল বাংলা অর্থ কি। তাহলে বজ্র পদার্থ কিন্তু দুটাই, আমাদের যে ল্যাপটি সেটাও তো বজ্র পদার্থ, তাই না? কিন্তু হচ্ছে পার্থক্য হলো যে এখানে যে বজ্র পদার্থের আলোচনা করা হচ্ছে সেটা আসলে রক্ত থেকে নিষ্কাশিত যে বজ্রগুলো, সেগুলোকেই বলা হয় রেচন। রেচন মানে হলো রক্ত থেকে যে নিষ্কাশিত যে বজ্র, সেই বজ্রকেই বলা হচ্ছে রেচন। তো আমরা সেটা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব বৃক্কের গঠন ও কাজ এখান থেকে। তো এটা পরীক্ষায় সৃজনশীল হিসেবে কিন্তু আসে, অর্থাৎ বৃক্কের গঠন এটা সৃজনশীল হিসেবে আসে। হ্যাঁ, বৃক্কের গঠন যখন বলবে তখন আসলে অন্তর্গঠন যেটা সেটাই মূলত লিখতে হবে। অন্তর্গঠন, বাহ্যিক গঠন মূলত এমসিকিউ। হ্যাঁ, তো বাহ্যিক গঠনের মধ্যে যেমন আছে যে বৃক্ক দেখতে কিছুটা সিম বিচের মতো, তাই না? ভিতরের দিকটা অবতল, যেটাকে আমরা হাইলাম বলি, তাই না? তো সাধারণত আমরা হাইলাম বলতে এটাই বুঝি যে যেখানে কোনো কিছু ঢুকবে এবং কোনো কিছু বের হয়ে আসবে, এরকম জায়গাগুলোকে আমরা হাইলাম বলি। যেমন আমরা ফুসফুসের ক্ষেত্রেও হাইলাম বলেছিলাম, তাই না? তো বৃক্ষকে বলছে বাংলা পাঁচের মতো কিছুটা, ভিতরটা অবতল, এই কারণে আর কি। আর একটি পরিণত বৃক্ষের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলতা 3 সেন্টিমিটার। এগুলো এমসিকিউ জন্য মনে রাখা ভালো। এক একটির ওজন 150 থেকে 170, নারী দেহে তো অবশ্যই একটু ছোট হবে যেহেতু দেহ একটু ছোট। তারপর অবতল অংশকে হাইলাম বলে। অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেনও আসতে পারে, হাইলাম কি। তারপর হচ্ছে যে বৃক্কের বাইরের দিকে যে আবরণ তাকে ক্যাপসুল বলা হয়। ক্যাপ মানে কি? আবরণ বোঝায়, তাই না? ক্যাপ মানে টুপি বা ক্যাপ মানে আবরণ। হ্যাঁ, তো ক্যাপসুল যে কোনো কিছুর বাইরের দিকের আবরণকে আমরা ক্যাপসুল বলি। ওষুধ যেমন ওষুধে ওই যে ক্যাপসুল, বাইরের যে আবরণ, তাই না? ক্যাপসুল বলি। আবরণ দেওয়া থাকলে তখন আমরা তাকে ক্যাপসুল বলি, আবরণ দেওয়া না থাকলে ট্যাবলেট বলা হয়, তাই না? তো বৃক্কে অ্যাড্রিনাল গ্রন্থি থাকে, বৃক্কের মাথার উপরে অ্যাড্রিনাল গ্রন্থি থাকে, এটা মনে রাখবো এমসিকিউর জন্য। অ্যাড্রিনালের আরেকটা বাংলা আছে, আরেকটা ইংরেজি আছে, অ্যাপিনেফ্রিন। হ্যাঁ, অ্যাপিনেফ্রিন মানে হলো নেফ্রনের উপরে। নেফ্রো মানে বৃক্ক বোঝায় কিন্তু আবার। হ্যাঁ, যদিও নেফ্রন হলো বৃক্কের একক, কিন্তু হলো নেফ্রো মানে বৃক্ক, তার মানে বৃক্কের উপরে। হ্যাঁ, নেফ্রোলজি বলা হয় বৃক্কের উপরে। অ্যাড্রিনাল মানে হলো বৃক্কের কাছে। অ্যাড্রিনাল মানে হলো বৃক্কের কাছে, বৃক্কের কাছে থাকে গ্রন্থিটা, এই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ, তাহলে এখন দেখো অন্তর্গঠন। তো অন্তর্গঠন ছবিটা আমরা আগে এঁকে নিই, তারপরে এর বিষয়বস্তুগুলো আমরা বুঝবো। হ্যাঁ, আপু আমার সাথে সাথে একটু হালকা করে আসবো, পরে আমরা এখান থেকে একটা নিচের দিকে নিয়ে আসবো, আর একটা নিয়ে নিতে হবে। তারপরে এই জায়গাগুলোতে এরকম ঘিয়ের মতো কিছু অংশ আছে, ঘিয়ের মতো। এই ঘিয়ের বাইরে দিয়ে এরকম করে আবরণ দিয়ে এটা তো অনেকগুলো থাকে, 8 থেকে 18টা থাকে। তো আমরা এখানে অল্প দেখালাম, অল্প একটা দেখালেও হবে আর কি। এর বাইরে কিন্তু আরেকটা আবরণ দেখাতে হবে। এর উপর দিয়ে কর্টেক্স অঞ্চল রাখতে হবে। যদিও এটা পরীক্ষা এটা আসলে চলবে, তবে হচ্ছে যে আমরা আরেকটা ছবি দেখব, কারণ বইও
পুরোপুরি নাই, যেমন মেজর ক্যালিক্স কি মাইনর ক্যালিক্স কি এটার জন্য আরেকটা ছবি পরে আছে, আগে এটা। এখন বলা হচ্ছে এর মধ্যে কিছু অংশ কর্টেক্সের কিছু অংশ আমরা জানি যে এখানে কিছু অংশ থাকে, যেটা এইভাবে করে ডিজিটাল প্যাটার্নটি এরকম এখানে একটা ছোট্ট করে নেফ্রন আঁকতে হবে। যদি আঁকতে সমস্যা হয় তাহলে একটু দেখো, আসলে এখানে কিভাবে আঁকছি, এইভাবে এইভাবে করে এইভাবে আঁকতে। এখানে তো অত ভালো করে দেখতে হবে না, আমরা পরবর্তীতে আর কি ভালো করে আঁকবো। এরকম একটা ছবি ওর ভিতরে দেখাতে হবে। এই কিছু অংশ থাকে কর্টেক্সে, বাইরের দিকটাকে কর্টেক্স বলা হয়, ভিতরের দিকটাকে মেডুলা বলা হয়। এই পারে দেখো যে ছবিটা আছে, আসলে আমরা সেই ছবিটা আঁকছি, মানে বইয়ের অপর পৃষ্ঠায় দেখো একটা ছবি আছে। তাহলে এই অঞ্চলটা মূলত পেলভিস, পেলভিস আর বাইরের দিকের অংশের নাম হলো কর্টেক্স, কর্টেক্স। আর ভিতরের দিকের অংশকে বলা হয় মেডুলা। ভিতরের দিকে অংশগুলো মেডুলা। এটা তো জানো ইউরেটার, ইউরেটার, ইউরেটার এর আরেকটা হলো গইনি। এগুলো হলো রেনাল পিরামিড, রেনাল পিরামিড, পিরামিড, রেনাল পিরামিড। তাহলে এটা তো নেফ্রন, নেফ্রন এটা হলো সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা। খুব বেশি কিছু এখানে চিহ্নিত করা নাই। রেনাল ক্যাপসুল আবরণটা, আবরণটা একটু মোটা করা যেতে পারে। এখানে তিনটা পর্দা আছে, এটা দেওয়ার পরে আবার একটু ফাঁকা রয়েছে। এটা তিনটা তো জানে, একটা বলতে এটাকে মোটা করার জন্য আরেকটা কথা দিয়েছে। ওই যে কর্টেক্সটাকে, হ্যাঁ, কর্টেক্স হলো বাইরের দিকে প্রাচীর, কর্টেক্স মানে বাইরের দিকে প্রাচীর। এটা হলো ক্যাপসুল, ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, যেহেতু দিকে তাই রেনাল ক্যাপসুল। ঠিক আছে, শেষ সবার চিহ্নিত করছে। চিহ্নিত করছি।
মেরুদণ্ড হচ্ছে যে এই ভিতরে পিরামিড পর্যন্ত যে অঞ্চল, এই পিরামিড পর্যন্ত গোটা অঞ্চল, মানে এইটুকু অঞ্চল। ও, ফাঁকা, হ্যাঁ, মানে ওই ইয়া সহ পেলভিসের উপর পর্যন্ত, মানে রেনাল যে পিরামিড আছে না, রেনাল পিরামিড থেকে একটু পর্যন্ত হলো মেডুলা। হ্যাঁ, এখান থেকে এইটুকু হলো মেডুলা। ও, আর এই পাশে ফাঁকা জায়গাটা পেলভিস। হ্যাঁ, ফাঁকা জায়গাটা পেলভিস। আমি মনে করছি ওটা সরল। পেলভিসের সরল বাংলা অর্থ কি বলো তো? অনুমান করে বলা যাবে? পেলভিসের সরল বাংলা অর্থ হলো বেসিন। বেসিন চিনো? যার মধ্যে পানি পড়ে। এখানকার সব কোথাগুলো এখানে এসে জমা হয়, তাই এর নাম হলো বেসিন। পেলভিস মানে বেসিন, বুঝা গেল? যেখানে সব নেফ্রনের পানিগুলা, প্রস্রাবগুলা যেখানে এসে প্রথমে পড়ে, ওই জন্য এর নাম হলো বেসিন। বেসিনে যেমন পানি পড়ে না, সকলে একটা বড় অংশে এসে পড়ে না, এইটা কিন্তু সেই পেলভিস বা বেসিন। হ্যাঁ, তবে এটা মনে রাখবা যে তোমার এখানে এই কর্টেক্স অঞ্চলে কিন্তু সবথেকে বেশি রক্তজালক বেশি থাকে, রক্তজালক খুব বেশি থাকে। এই জন্য এটা কিন্তু একটু যে কালচে বাদামি বর্ণের লাগে, কারণ এখানে তোমার রক্তের প্রবাহটা খুব বেশি, আর ভিতরে যে মেরুলা অংশে এখানে রক্তজালকের পরিমাণ কম, এই জন্য এটা একটু হালকা হয়, একটু সাদাটে হয়, মানে এখানে রক্তের আভাটা কম থাকে, ভিতরটা একটু সফট হয়, এই জন্য এর নাম মেরুলা বা ভিতরের অঞ্চল। আচ্ছা, এখন দেখো এখানে আর কি কি বিষয়গুলো আমরা জানবো। যেমন দেখো এই যে চোখা অংশ, এটার নাম প্যাপিলা বলা হয়। প্যাপিলা মানে শীর্ষ বা চোখা কিছু অংশ, এটাকে প্যাপিলা বলা হয়। আর আমরা জানি পিরামিড কেন বলা হয়? পিরামিড তো তিনটা ভুজ থাকবে, যার একটা চূড়া, তো এরকম গঠন এখানে আছে, তো এইগুলাকে বলা হয় পিরামিড। যেহেতু এটা বৃক্কের, তাই এর নাম রেনাল পিরামিড। রেনাল মানে বৃক্ক বোঝাচ্ছে, হ্যাঁ, তাই এটাকে বলা হচ্ছে বৃক্কের পিরামিড। ঠিক আছে, পিরামিডের চূড়া ওটাই হলো প্যাপিলা। প্যাপিলা মানে চূড়া বা চোখা কিছু অংশ, এটাকে বলা হয় প্যাপিলা। বা আরেকটা বাংলা আছে প্যাপিলা, যে চোখা আঙ্গুল সদৃশ গঠন, আঙ্গুলের মতো গঠন। যেমন হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডির ভিতরের দিকে ভাঁজ কিছু থাকে, ওটাকেও প্যাপিলা বলা হয়, কারণ ওগুলো চোখা আঙ্গুলের মতো, হ্যাঁ, আঙ্গুলের মতো ভাঁজ হয়ে আছে, এই জন্য এটাকে প্যাপিলা বলা হয়। তো এই প্যাপিলাতে কিন্তু আসলে অনেকগুলো সম্ভ্রক নালিকা একীভূত হয়েছে। হ্যাঁ, এই অনেকগুলো সম্ভ্রক নালিকা একীভূত হয়েছে, একটা না কিন্তু, এখানে কয়েক হাজার সম্ভ্রক নালিকা একীভূত হয়ে ধরো এই সম্ভ্রক নালিকা যদি অনেকগুলো আসে, হ্যাঁ, তাহলে কি অবস্থা হবে? এইখানে এটা মনে করো এখানে সম্ভ্রক নালিকাগুলো আসছে, হ্যাঁ, তো এখানে একটা সম্ভ্রক নালিকা, তারপর মনে করো এই দিকে আরেকটা সম্ভ্রক নালিকা, সবাই আসছে, এসে তোমার হচ্ছে পরবর্তীতে একটা জায়গায় মিলিত হয়েছে। ব্যাপারটা এরকম যে পরবর্তীতে একটা জায়গায় মিলিত হয়েছে, সব সম্ভ্রক নালিকা এসে এই যে এক জায়গায় এসে মিলিত হলো সব সম্ভ্রক নালিকাগুলা। আমি এখানে দুটোই দেখাচ্ছি, তো এখানে একটা সম্ভ্রক নালিকা, এখানে একটা সম্ভ্রক নালিকা, এটার নাম কিন্তু ডাক্ট অফ বেলিনি বলা হয়। ডাক্ট অফ বেলিনি, হ্যাঁ, স্যার এটা কোথায় থাকে? এটা বলছি, এটা কোথায় থেকে জানো? এটা হচ্ছে এই যে রেনাল পিরামিড আছে না, এই রেনাল পিরামিডে অসংখ্য এই যে সম্ভ্রক নালিকা সবাই এসে অনেক সম্ভ্রক নালিকা আসে, এসে এখানে অনেক সম্ভ্রক নালিকা এসে পরবর্তীতে একটা নালী হয়। পরবর্তীতে কি হয়? একটা নালী হয়, সব সম্ভ্রক নালিকা এসে একটা নালী হয়। তো যখন একটা নালী হয় তখন হচ্ছে এই নালীর নাম হলো ডাক্ট অফ বেলিনি। বেলিনি তো বৈজ্ঞানিকের নাম, আর ডাক্ট মানে হলো নালী, ডাক্ট মানে নালী, ডাক্ট অফ বেলিনি। হ্যাঁ, ছবিতে দেয়া নাই, কিন্তু আসলে কাহিনীটা এরকম হয় যে প্রত্যেকটা প্যাপিলাতে অসংখ্য সম্ভ্রক নালিকা একসাথে একীভূত হয়, হয়ে আবার আরেকটা নালী তৈরি করে, ওই নালীর নাম ডাক্ট অফ বেলিনি। এই যে নতুন যে নালী হলো না, এই যে নতুন নালীর নাম ডাক্ট অফ বেলিনি। বইয়ের মধ্যে কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু ছবিতে তো নাই, সেই জন্যই এই জায়গাটা একটু চিহ্নিত করলে বুঝতে সুবিধা হবে। এইগুলো মনে করো সম্ভ্রক নালিকা, অসংখ্য সম্ভ্রক নালিকা, হ্যাঁ, সব সম্ভ্রক নালিকা একসাথে আসছে, সংগ্রাহক নালিকা। স্যার রেনাল পিরামিডের মধ্যে দাগ এগুলো কি তাহলে? ও এগুলোই হচ্ছে যে সম্ভ্রক নালিকা, এগুলো হলো অসংখ্য সম্ভ্রক নালিকা। এই সম্ভ্রক নালিকাগুলোকে ওইভাবে একটু দাগ দিয়ে দেখানো হয়েছে, এটা অসংখ্য সম্ভ্রক নালিকা। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে সম্ভ্রক নালিকা
কিন্তু একটা অংশ কর্টেক্সেও থাকে। এই যে যেমন ধরো নেফ্রনের যে রেনাল কর্পাসল সেটাও কিন্তু কর্টেক্সে থাকে, আর বাকি নিচের দিকে মেডুলাতে থাকে। নেফ্রন কিন্তু দুইটা জুড়ে থাকে, তাই না? নেফ্রনের কিছু অংশ কর্টেক্সে থাকে, কিছু অংশ মেডুলাতে থাকে নেফ্রনের। হ্যাঁ, বুঝা গেল কি? কিছু অংশ তোমার হচ্ছে হ্যাঁ এইভাবে থাকে। সংগ্রহ নালীরও তাই, কিছু অংশ কর্টেক্সে এইভাবে থাকে, আর কিছু কর্টেক্সে কিছু মেডুলাতে জুড়ে থাকে। তো এমনিতে ভালো মাইক্রোস্কোপ ছাড়া যদি না দেখা যায় তাহলে এরকম দাগ দাগ মনে হবে। সংগ্রহ নালিকাগুলো অনেক, তো ভিতরে এরকম দাগ দাগ মনে হবে। সেই যেই দাগ দাগটা বইয়ের মধ্যে এখানকার ছবিতে দেওয়া আছে। আরেকটা যে বিষয়গুলো বুঝবা না সেটা হলো যে দেখো একটা আছে যে হলো রেনাল কলাম। হ্যাঁ, রেনাল কলাম এই জিনিসটা কি? রেনাল কলাম হলো, এটা তো কর্টেক্স, এই জায়গাটা গোটাটাই কর্টেক্স। হ্যাঁ, কর্টেক্স কিন্তু এরকম ফাঁকা না, এই জায়গাটা ভর্তি বিভিন্ন ধরনের টিস্যু দিয়ে গঠিত আর রক্তনালী দিয়ে গঠিত। এবং এই কর্টেক্স গুলা দুইটা মেডুলার মাঝ বরাবর নেমে গেছে। মাঝ বরাবর কি হয়েছে? নেমে গেছে ভিতরের দিকে। আবার এখানে ধরো গ্যাপ আছে, গ্যাপে মাঝ বরাবর নেমে গেছে, মাঝ বরাবর নেমে গেছে। তো কর্টেক্সের যে অংশটা দুইটা পিরামিডের মাঝ বরাবর নিচের দিকে নেমে গেছে, সেটা দেখতে কলামের মতো লাগছে। অর্থাৎ কলাম মানে বুঝো তো একটা স্তম্ভ, কলাম মানে একটা স্তম্ভ, তাই না? এগুলো না হ্যাঁ, তো ওই যে